হাদির কণ্ঠে এই নজরুলের এই বিদ্রোহী কবিতা আমাকে আন্দোলিত করেছিল। মনে হচ্ছিল নজরুল বুঝে হাদির জন্য এই কবিতা লিখেছেন। আপনার কাছে একটু মন্তব্য জানতে চাচ্ছি। হাদি তো চলেই গেল। পৃথিবীর যে কোনো বিদ্রোহীর জন্য এই কবিতাটি লেখা। বিদ্রোহ মানে প্রতিবাদ, বিদ্রোহ মানে অনিয়মকে অস্বীকার করে নতুন নিয়ম সৃষ্টির চেষ্টা। হাদি প্রতিবাদী ছিলেন, হাদি খানিকটা উদ্ধত ছিলেন। সত্যি সত্যি বিদ্রোহী কবিতার সেই অদেখা চরিত্রের মতোই পৃথিবীর সকল বিদ্রোহীর মতো তিনি দুর্বিনীত ছিলেন। টক শোতে তার সঙ্গে আমার যখনই দেখা হয়েছে আমরা হাসি মুখে কথা বলেছি, কিন্তু টক শোর মধ্যে তিনি সেই বিদ্রোহী চেহারাতে আবির্ভূত হতেন এবং সেখানে আমরা তর্ক করেছি, মজা করেছি, ঝগড়া করেছি। আমাকেও বলতে একটু ঝগড়া করতে হয় ভাই, না হলে পরে আমাদের অনুসারীরা কি করবে, তাদের মনোবল জাগাতে হবে। আমি হাসতাম এবং টকশোর পরে সে জড়িয়ে ধরতো আমাকে, আমিও তাকে জড়িয়ে ধরতাম। সে নিজেকে এলিট মনে করতো না, সে মনে করতো যে এলিটরা এই রাজনীতিকে তাদের স্বার্থে ব্যবহার করেছে এবং সে সবসময় বলতো যে একটা স্বার্থহীন রাজনীতির সে চেষ্টা করছে যেখানে ব্যক্তি স্বার্থ নাই। এবং লক্ষ্য করলে দেখবেন যে তার যে বক্তব্য আপনি যদি এখন খোঁজেন দেখবেন যে সে প্রায় সকল রাজনৈতিক দলেরই সমালোচনা করেছে এবং যেখানে সে ত্রুটি দেখেছে সেটা সমালোচনা করেছে। আপনি দেখবেন সে দুর্নীতির সমালোচনা করেছে এবং বলেছে যে আপনি বিপ্লবের পক্ষে না বিপক্ষে সেটা বড় কথা নয়, দুর্নীতি করা যাবে না। আমি তার একটা রিল দেখেছি। তারপর সে মানুষের কাছে গিয়ে আসলে হাত পাতে নাই, মানুষকে তার সঙ্গী করতে চেয়েছে, সে মানুষকে নিয়ে নির্বাচন করতে চেয়েছে, যেটি আজকের রাজনৈতিক দলগুলির মধ্যে খুবই অনুপস্থিত। রাজনৈতিক দলগুলি বৃহৎ শক্তির কাছ থেকে চাঁদা নেয়, বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে টাকা পয়সা নেয়, যাদের টাকা আছে তাদেরকে নিয়ে রাজনীতি করে। সে চেয়েছে যাদের টাকা নাই তার মতো সাধারণ মানুষ তাদেরকে সাথে নিয়ে রাজনীতি করতে। সে ঠিক একটা রাজনৈতিক দল কিন্তু গঠন করে নাই, সে একটা চাপ দিতে পারে এমন একটি সংগঠন তৈরি করেছে এবং সত্যিকারের প্রেশার গ্রুপ আসলে এইরকম হয়। সে ইনকিলাব মঞ্চ থেকে কাউকে সমালোচনা করতে বাদ দেয় নাই, যেখানে ভুল দেখেছে কথা বলেছে, দাঁড়িয়ে গিয়েছে, তার ব্যক্তিগত মতামত নির্ভয়ে প্রকাশ করেছে এবং তার মধ্যে একটা সংস্কৃতবান মানুষ ছিল এবং সেটি আরো সমৃদ্ধ হয়ে উঠছিল। আপনি দেখবেন যে সবাই তো কত কিছুই করেছে, সে একটা লাইব্রেরি তৈরি করেছে, সেখানে বই এনেছে, বই পড়ছে, একটা কালচারাল সেন্টার সে তৈরি করার চেষ্টা করেছে। তার মানে সে একটা সংস্কৃতি তৈরির চেষ্টা করেছে, যে সংস্কৃতির মধ্যে বাংলাদেশের প্রতি ভালোবাসাও আছে, ইতিহাস সচেতনতা আছে, সত্য বলার চেষ্টা আছে। এবং এই মানুষকে ভালোবাসতে গিয়েই মনে হয় বিপদটা হলো। তার সঙ্গে যারা ছিল তারাই নাকি তার দিকে বন্দুক তুলেছে। আমি অনেক কিছু মানতে পারি, কিন্তু এই নিষ্ঠুরতা আমি মানতে পারি না। মানুষ মানুষের প্রতি এত নির্দয় হবে এই বাংলাদেশ তো আমরা চাই নাই। আমরা ভেবেছি এমন একটা বাংলাদেশ হবে যে বাংলাদেশে মানুষ নির্ভয়ে তার মতামত প্রকাশ করবে, তার মতামত ভুল হোক ঠিক হোক, যা খুশি তাই হোক, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কোনো পাগল কথা বলে না, গাড়ির দিকে ঢিল ছোড়ে না। দেশকে ভালোবেসে যদি কেউ ভুলও বলে হত্যা করতে হবে, নির্যাতন করতে হবে, গুম করতে হবে। এইরকম একটা বাংলাদেশের ভেতর দিয়ে আমরা এসেছি, আমরা সেই বাংলাদেশটা বদলাতে পারছি না, আমরা পারলাম না। হিংসার বিদ্বেষের মধ্যে দিয়ে বাংলাদেশ সামনের দিকে যাবে, এটা হতে পারে না। আমাদের জীবন এখন এমন একটা জায়গাতে, এই জীবন হচ্ছে যাওয়ার জীবন। আমরা আমাদের 50 অতিক্রম করেছি, কিন্তু যার জীবন মাত্র শুরু হচ্ছে, যার জীবন 30 থেকে 40, 20 থেকে 30, যারা সামনের দিনে বাংলাদেশটায় থাকবে, এত ঘৃণা, এত বিদ্বেষ, এত এত অসহায়ত্বের মধ্যে তাদের জীবন, আমি এটা কল্পনা করতে পারি না। এটা আমরাও কল্পনা করতে চাই না। সর্বপ্রথম আমি আসবো আপনার কাছে। আমি ফজলুদ্দার বাবুলকে জানতে চাই যে হাদির যে বিদ্রোহী কবিতা আবৃত্তি, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো ভীম ভাসমান মাইন, আমার যখন যায় মন যা করি শত্রুর সাথে গলাগলি ধরে মৃত্যুর সাথে পাঞ্জা। মৃত্যুর সাথে তিনি পাঞ্জা ধরেছিলেন, কিন্তু সেই পাঞ্জা শেষ পর্যন্ত তিনি হেরে গেলেন এবং তিনি চলে গেলেন।
হাদির আত্মার মাগফিরাত কামনা করছি, এবং তার দেশের জন্য, দেশের ভালোর জন্য উনি যে তার জীবন দান করলেন, এটা অবশ্যই আল্লাহ তাকে তার পুরস্কার দিবেন। যেটা বলেছেন, পাঞ্জা আসলে উনি হেরে যাননি। আমার কাছে মনে হয়েছে যারা সমাজ সংস্কারক, যারা মানুষের জন্য কাজ করে, দেশের জন্য কথা বলে, ইনসাফের জন্য কথা বলে এবং সত্যের জন্য লড়ে, তারা বেঁচে থাকে আজীবন। এবং আমার মনে হয় হাদি আমাদের সবার হৃদয়ে, যেটা তুষার ভাই বললেন, যে এই 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 মানুষরা আসলে অমর হয়েই থাকেন। স্বার্থপররা এবং নিজেকে নিয়ে ব্যস্ত যারা, দেশের স্বার্থ না দেখে যারা, তারা অমর হয়ে থাকে না। হাদিরাই অমর হয়ে থাকেন এবং হাদি অমর হয়ে থাকবেন। আমাদের আমাদের স্বাধীনতার যে এটা বিজয়ের মাস, ডিসেম্বর চলছে। ডিসেম্বর আসলে অনেকের খারাপ লাগে, আমাদেরও খারাপ লাগে, কিন্তু আমাদের খারাপ লাগাটা একটু অন্যরকম হয়। কারণ ডিসেম্বরে আমাদের যাদের জন্ম, যাদের বাবারা যুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধে যারা ছিলেন, অনেক সন্তানরা তাদের বাবাদেরকে বা বাবা সন্তানকে জন্মের পর অনেক দিন দেখতে পারেননি। আমরা সেই প্রজন্মেরই। আমাদের দেশের যে স্বাধীনতার যে বিষয়গুলো ছিল, এর মধ্যে বাক স্বাধীনতা, সাম্য, মানবিক মর্যাদাবোধ, এখনো কি আমাদের ইনকাম ডিস্ট্রিবিউশন ঠিক আছে আমাদের দেশে? জি, তো সেই জিনিসগুলো তো প্রতিষ্ঠিত হয়নি, সাম্য হয়নি। বিচার বিভাগ কি এখনো স্বাধীন? যদি স্বাধীনই হয়, তাহলে অর্থ এবং অস্ত্র দুটো সহ গ্রেপ্তার হওয়ার পর জামিন হয় এখনো। অথচ অনেক আন্দোলনকারীরা, আমার নিজেরও এখনো একটা মামলার, সেটা বিস্ফোরক মামলার আমি 1 নম্বর আসামি, এখনো আমার জামিন হয়নি। এটা বাস্তবতা। কিন্তু এই দেশটার জন্য আমাদের কথা বলে যেতে হবে, আমাদের সত্যের পাশে থাকতে হবে এবং আমাদের সেই স্বাধীনতার সুফল 24-এর আত্মদান, হাদির আত্মদানকে আমাদের সামনে নিয়ে আমাদের আগামীর দিনগুলো আমাদের সিদ্ধান্ত নিতে হবে। সেই পথে যে আমরা চলতে চাচ্ছি। যেন আধিপত্যবাদের বিরুদ্ধে থাকি, আবার আমরা যেন নিজের দেশের স্বার্থে সবার আগে বাংলাদেশ হিসেবে আমরা নিজেদেরকে দেখাতে পারি সারা বিশ্বের সামনে। এই ক্ষেত্রে যেন আমরা সবাই এক থাকি এবং আমাদের মধ্যে যেন ঐক্য থাকে। জি, আপনি বলছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে, মানে ওসমান হাদির যে বলিষ্ঠ কণ্ঠস্বর, এমন কণ্ঠস্বর আমরা আর কবে পাবো? আমরা যদি পাইও, আমরা তো হাদিকে পাবো না। একটা কণ্ঠস্বর আর একটা কণ্ঠস্বরকে রিপ্লেস করতে পারে না। একটা কণ্ঠস্বর আরেকটি কণ্ঠস্বরকে অনুপ্রাণিত করে, কিন্তু হাদির মধ্যে যে প্রবল সম্ভাবনা, সেই সম্ভাবনা তো আমরা পরিপূর্ণ অবস্থায় দেখতে পারলাম না। এই ক্ষতি তো মানুষের, এই ক্ষতি তো জনগণের, এই ক্ষতি তো বাংলাদেশের। বাংলাদেশের একজন তরুণ রাজনীতিবিদ তার ক্যারিয়ারের শুরুতে, তার জীবনের শুরুতে একটা শিশু সন্তান, একটা মধ্যবিত্ত পরিবার, তাকে হারাবে, এটা আমরা কখনো, মানে আমরা এটাকে কখনো রিপ্লেস করা বা এর কোনো বিকল্প আমরা চিন্তা করতে পারবো না। কিন্তু আত্মত্যাগ আসলে মানুষকে অনুপ্রাণিত করে। আত্মত্যাগ, ভবিষ্যতে এরকম আরো অসংখ্য বক্তা, চিন্তাশীল মানুষ, প্রতিবাদী কণ্ঠস্বর তৈরির পথে অনুপ্রেরণা যোগায়। এবং এই ছোট্ট যে সময়টাতে আমি হাদিকে চিনেছি, আমার কাছে মনে হচ্ছে সে প্রকৃত অর্থে প্রতিবাদী একটি চরিত্র ছিল। সে সকলেরই সমালোচনা করেছে, সকলেরই প্রশংসা করেছে এবং সে ক্ষমার কথাও বলেছে। সে বলেছে ক্ষমা করতে হবে, সবাইকে দোষী করা যাবে না, কাছে টানতে হবে। সে রিকনসিলিয়েশনের কথা বলেছে। আমি তার একটা পডকাস্ট দেখেছি, সেই পডকাস্টের মধ্যে সে বলছে যে সরাসরি অপরাধ করে নাই তাকে তো ঠিক রাস্তায় বা ঠিক পথে আনতে হবে, এরকম একটি কথা সে বলছিল যে তাদেরকে তো সে ওয়েলকাম করে এবং তাদেরকে রাজনীতিতে আসতেও বলে। এবং আপনি দেখবেন যে তার এই পুরো প্রচারণাতে সে খুবই মাটির কাছাকাছি ছিল। তার কোনো বাহুল্য নাই, তার শত শত গাড়ি নাই, তার সঙ্গে সুটবুট পরা লোকজন নাই, এবং
তার মানুষের কাছে যাওয়ার যে প্রক্রিয়া সেটা খুবই মানবিক, সে মানুষকে জড়িয়ে ধরছে, একইভাবে সে আমাকেও জড়িয়ে ধরতো। আমি বলতেই চাই আসলে আমার জীবনের তো একটা পারপাস থাকে না, একটা চিন্তা থাকে না। আমি সবসময় ভাবতাম, আমি যখন বিতর্কের ক্লাস নিতাম আমি ভাবতাম যে একটা সময় সংসদে এই বয়সী ছেলে মেয়েরা যাবে বা আরেকটু বেশি বয়সী, তারা অনেক দিন ধরে বাংলাদেশের জন্য সার্ভ করবে এবং তারা কথা যখন বলবে এক একজনের কথা এক এক রকম হবে, কিন্তু প্রত্যেকের কথা সুন্দর হবে। এবং আমি ভেবেছিলাম যে এইবারের সংসদে অন্তত ক্ষমতায় নিয়ে গেলেও এইরকম কিছু ছেলে মেয়ে যাবে যারা ওইখানে যখন কথা বলবে আমরা সেই কথাগুলি মন দিয়ে শুনবো, আমাদের কাছে মনে হবে যে সংসদ আসলে এরকমই হওয়া উচিত। এই যে আমার পাশে যে বসে আছে সে সংসদ নির্বাচনে দাঁড়িয়েছে, যখন সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি তখন তার বিতর্কের ওয়ার্কশপে ক্লাস নিয়েছি। আজকে আমার মানে আমি ভেবেছি যে এটাই তো একটা সফলতা, যে আজকে সে নির্বাচনে দাঁড়িয়েছে, কালকে যদি যেতে তাহলে বহু বছর আগে উচ্চারণ, বাচনভঙ্গি এই সব নিয়ে আমরা যে পরিশ্রম করেছিলাম সেই পরিশ্রমের সার্থকতা আসবে। ঠিক একইভাবে আমি মনে করি যে হাদি যে কাজটা শুরু করেছিল, হাদি কিন্তু বলতো যে এটা জারি থাকবে, এটা চলতে থাকবে। সে তার বক্তব্যের মধ্যেও বলেছে সে চায় এই প্রতিবাদ অব্যাহত থাকুক। আমি মনে করি যে এই প্রতিবাদের ভাষা অব্যাহত থাকবে, কেননা মানুষ যতদিন থাকবে মানুষের মধ্যে ভালোর প্রতি, সুন্দরের প্রতি, শ্রেষ্ঠত্বের প্রতি, অধিকারের প্রতি তার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা অক্ষুণ্ণ থাকবে। মানুষ ফ্রিডম চায়, মানুষ ফ্রি থিঙ্কিং চায়, মানুষ মানুষ হিসেবে মানবিক একটি পৃথিবীতে বড় হতে চায়। আমি মনে করি যে এই বিদ্রোহী কবিতার মতোই হাদির কণ্ঠে যে বিদ্রোহী কবিতা আমরা শুনেছি, এটা আবৃত্তি না, এটা আসলে একটা উচ্চারণ, তার নিজের মন থেকে আসা কবিতার উচ্চারণ। সেই কবিতার মতোই আসলে হাদি ইতিহাসে থেকে যাবে বাংলাদেশের।